এগুলো বেশি মারছে এবং ইসরায়েলের উপর ইম্প্যাক্ট হচ্ছে বেশি। ইতিমধ্যেই তো ইসরায়েলের চেহারা বদলে গেছে, দেখেননি যে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বা হাইফা নগরীতে আলোর ঝলকানি ছিল, জল্লুস ছিল, যে মিউজিকের ব্যাপক ধুমধাম শব্দ শোনা যেত, রাতের ইসরায়েল অন্য একটা জগৎ হয়ে উঠত, সেই ইসরায়েল কিন্তু এখন নেই, সেই আলোর ঝলকানি নেই। একেবারে ভুতুড়ে নগরী হয়ে গেছে রাজধানী তেল আবিব, ভুতুড়ে নগরী হয়ে গেছে, যেখানে আলোর ঝলকানি জৌলুস তো পরের কথা। কোনো ভবনে বাড়িতে মানুষ থাকছে না, 3 দিন 4 দিন হলে 3 দিন 4 দিন ধরে টানা বাংকারে, এবং রাতের বেলায় যেহেতু বেশিরভাগ হামলা হচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলিরা ঘরে থাকছে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান প্রথম দিকে রাতের বেলায় করছিল, এখন রাতে দিনে সমানে, সকালে বিকেলে দুপুরে সব সময় হচ্ছে। ফলে ইসরায়েলিরা মোটেই নিরাপদ নয় ইরানের ক্ষেপণাস্ত্র থেকে, ইরানের ড্রোন থেকে, এবং নিরাপদ থাকার কোনো কারণ নেই। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন না যে যুদ্ধের বদলে যুদ্ধ, বোমার বদলে বোমা, জীবনের বদলে জীবন। ফলে ইসরায়েল যদি মনে করে যে ইরানকে মুছে দেওয়ার চেষ্টা করবে, ইরানও সেই একই কাজ করবে। এবং এখানে মনে রাখতে হবে যে ইসরায়েল হচ্ছে 20,000 বা 22,000 বর্গ কিলোমিটারের একটা ভূখণ্ড, দখল করা ভূখণ্ড, এবং তার জাতি সত্তাতে আছে, যেটা ইসরায়েলি জাতি বলে এখন যেটা বুঝি, সেটা ধর্মের আলোকে ইহুদি এবং রাষ্ট্রনীতিতে ইহুদিবাদী। কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কুড়িয়ে এনে, পোল্যান্ড থেকে, হাঙ্গেরি থেকে, রাশিয়া থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, স্পেন, গ্রিস, বিভিন্ন দেশ থেকে কুড়িয়ে এনে ইসরায়েলে জড়ো করা হয়েছে, একটা রাষ্ট্র কাঠামো খাড়া করা হয়েছে, সেখানে কিছু লোক লাগবে। তাই এদেরকে ঐক্যবদ্ধ রাখা যাবে না, এদের ভিতরে জাতীয় সংহতি নেই, জাতীয় সংহতি থাকার কোনো কারণ নেই। কারণ একজন তো এক দেশ থেকে, এটা তো তাদের অরিজিনাল মাতৃভূমি না। সেক্ষেত্রে আমরা যেমন সবাই বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা রাখি, যে দিস ইজ মাই কান্ট্রি, এটা আমার বাংলাদেশ, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, এই ভূমিকে, এই মাটিকে, এই বাংলার আকাশ জমিন, এই বাংলার বাতাসকে, এই বাংলার শহর গ্রাম সমস্ত সবকিছুকে আমরা ওন করি, এটা আমাদের। বাট ইসরায়েলের জনগণের পক্ষে এইভাবে ওন করা সম্ভব না। এই সমস্যা অনেকটা আমেরিকারও। আমেরিকায় যেহেতু ম্যাস সোসাইটি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন যে গিয়ে এই দেশটাকে চালু রেখেছে, সেক্ষেত্রে সেখানে ওই জাতীয়তাবাদী চেতনাটা, ওই জাতিসত্তার চেতনাটা পাওয়া যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইরানে কিন্তু ইরানি জাতীয়তাবাদী চেতনা মারাত্মক রকমের প্রবল, খুবই শক্তিশালী চেতনা। আর তার শিয়া মাযহাবের যে চেতনা, সেটা তো আছেই। তো আর একটা প্রশ্ন যে অনেকেই করেছেন যে ইরানের কাছে পরমাণু বোমা আছে কিনা, যদি ইসরায়েল বা আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে। আমি বলি যে ইরান সবসময় বলে আসছে যে শত্রুরা যেভাবে হামলা চালাবে ইরান সেইভাবে জবাব দেবে। এবং আজকের একটা কথা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল দিয়ে শোনেন। আজকের একটা কথা হচ্ছে যে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি যে ইরানের সর্বোচ্চ নেতা অনেক কমান্ডিং সিস্টেম আইআরজিসির কাছে ন্যস্ত করেছে। অর্থাৎ বেশ কিছু ব্যাপারে আইআরজিসি সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে। কেন? দুটো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা ভীষণভাবে চেষ্টা করছে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার জন্য। যদি সর্বোচ্চ নেতা শহীদ হয়ে যান তাহলে কি হবে? তার কাছ থেকে যাতে কমান্ডিংটার কোনো, অর্থাৎ সর্বোচ্চ নেতা যে বিষয়ে কমান্ড দিয়ে থাকেন, নির্দেশনা দিয়ে থাকেন, গাইডলাইন দিয়ে থাকেন, সেই গাইডলাইনগুলো হ্যান্ড ওভার করা হয়েছে। তিনি যদি অবর্তমান হয়ে যান, তিনি যদি শাহাদাত বরণ করেন, শহীদ হন, বা তিনি যে কোনো কারণে চলে যান পৃথিবী থেকে, তাহলে যাতে কমান্ডিং সিস্টেমে কোনো ঝামেলা তৈরি না হয়, জটিলতা তৈরি না হয়। এবং এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার অনেকেই ধারণা করছেন বা বলছেন, বা এটা
বেশ মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। সেটি হচ্ছে যে আইআরজিসির কাছে এই কমান্ডিং দেওয়ার মানে হচ্ছে যে যদি প্রয়োজন হয় তাহলে তাৎক্ষণিকভাবে ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার প্রয়োজন হবে না। তারা এই কমান্ডিং তাদের কাছে থাকার কারণে তারা তাৎক্ষণিকভাবে পরমাণু বোমা বানানো বা ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমি এখানে বিশ্বাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরমাণু বোমা যদি মারে ইরানের বিরুদ্ধে ব্যবহার করে শত্রুরা, তাহলে আপনার ইরানের তাৎক্ষণিকভাবে তার জবাবে বোমা ব্যবহার করার প্রশ্ন আসে। এই প্রশ্ন আসে না যে তখন রাহবারের অর্থাৎ সর্বোচ্চ নেতার ফতোয়াকে রদ করে স্থগিত করে নতুন করে তখন বোমা বানাতে যাবে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত বিশ্লেষণে এটা আসে না, বরং তখন প্রশ্ন আসবে যে ফতোয়া যেটা ছিল সেটা রদ করে ব্যবহারের প্রশ্ন। আমি জানি না ইরান পরমাণু বোমা বানিয়েছে কিনা, বাট তাদের যে কথা, তাদের যে কাজ, তাদের যে অবস্থান, তাদের যে ইঙ্গিত, তাতে মোটামুটি বোঝা যায় যে তারা সব ধরনের জবাব দিতেই প্রস্তুত আছে। তো আরো কারোর উপর যদি প্রশ্ন থাকে তাহলে দ্রুত প্রশ্নগুলো করে ফেলেন। অনেকে কি কি প্রশ্ন করেছে সবগুলো আমি মনে রাখতে পারিনি। আমি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আলোচনার জন্য এসেছি। আমি যদিও বলেছিলাম যে আপনাদের কি কি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো একটু দেন। ও হ্যাঁ, একজন প্রশ্ন করেছিলেন যে ইরানের গোয়েন্দা সংস্থা দুর্বল কিনা, খুবই। আবার একজন প্রশ্ন করেছেন যে ইরানের বিমান বাহিনী কতটা শক্তিশালী ইত্যাদি। আমি বলি আপনাদেরকে যে ইরানের গোয়েন্দা সংস্থা দুর্বল যদি হতো তাহলে এই যে দুই তিন দিনের ভিতরে যে শত শত মোসাদ এজেন্ট গ্রেপ্তার করেছে, তারপরে আপনার মোসাদ এজেন্ট গ্রেপ্তার করার পাশাপাশি যে তাদের যে ড্রোন বানানোর কারখানা উদ্ঘাটন করেছে, এগুলো কিন্তু ইরানের গোয়েন্দারাই করেছে। আবার একথাও ঠিক যে ইরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়েই তো মোসাদের এজেন্টরা ঢুকেছিল, মোসাদের কারখানা, এই ড্রোনের কারখানা বানিয়েছিল। এটাও ঠিক। একটা ব্যাপার হচ্ছে কি যে ইরান তো বিশাল বড় দেশ এবং প্রতিটা মুহূর্তে তো প্রতিটা মানুষের পেছনে তো গোয়েন্দা পুলিশ এগুলো লাগিয়ে রাখা সম্ভব না। চোখের আড়ালে বা দৃষ্টির আড়ালে বা বিভিন্ন কায়দায় যারা যে টার্গেটে থাকে সে তো সেই টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করে। মোসাদের এজেন্টরা সেই টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করেছে ইরানের অজান্তে বা তাদের অগোচরে বা দৃষ্টির আড়ালে অনেক কিছু করে ফেলতে পারে। বাট তারা তো আসলে এই শত সহস্র গোয়েন্দা, শত সহস্র শত্রু, এদের মোকাবেলা করে তো ইরানকে টিকে থাকতে হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এত শত্রুকে মোকাবেলা করে একা ইরান যখন টিকে আছে, তাহলে ইরানকে এতটা দুর্বল ভাবার খুব কি কারণ আছে? নেই। এরপরে আপনি 100 তীর ছুড়লেন, আমার কাছে ঢাল আছে একটা, আমি হয়তো 90টা 95টা 99টা তীর হয়তো প্রতিরোধ করতে পারবো, একটা তো লাগবেই, এমন তো হতেই পারে। আমি এর জবাবে আর একটা কথা বলি। হামাস যখন ইসরায়েলের ভেতরে 2023 সালের 7 অক্টোবর যে অভিযান চালিয়েছিল, তখনও তো মোসাদ ছিল, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ ছিল, আমেরিকার সিআইএ ছিল, বা আরো যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা সবাই তো ইসরায়েলকে হেল্প করে, তারা সবাই ছিল। এত গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে তো হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে অভিযান চালিয়েছিল, তাই নয় কি? শুধু তাই নয়, সেখানে মোসাদের বিভিন্ন দপ্তরে হামলা চালিয়েছিল, মোসাদের সার্ভার পর্যন্ত নিয়ে গিয়েছিল। আমি বারবার বলি এই কথাটা। তার মানে মোসাদও তো দুর্বল। তার মানে কি, যে কাজ করতে চায়, যে লক্ষ্য অর্জন করতে চায়, সেই লক্ষ্য আজ না হোক কাল, কাল না হোক পরশু, এইভাবে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করে। এখানে যা নিজেকে ডিফেন্ড করার জন্য যে যতটা বেশি সক্রিয় থাকতে পারে সে করে। আমরা দেখেছি আমি যখন রেডিওতে ছিলাম প্রচুর খবর করেছি, প্রায় মাঝে মাঝে খবর আসতো যে ইরানের গোয়েন্দা সংস্থার লোকজন বা আইআরজিসির গোয়েন্দা সংস্থার লোকজন ইসরায়েলি একদল এজেন্টকে আটক করেছে, তাদের হত্যা পরিকল্পনা ডিসম্যান্টেল করেছে, নস্যাৎ করে দিয়েছে, এরকম খবর বহু আসে। এর ভিতর দিয়েই হয়তো করে ফেলেছে।
যাই হোক, আরেকটা প্রশ্ন আমার কাছে অনেকেই করে থাকেন যে ইরানের বিমান বাহিনী কতটা শক্তিশালী। আসলে ইরানের বাহিনী শক্তিশালী কিনা, ইরানের বিমান বাহিনী, আমি আপনাদেরকে বলি, ইরানের কাছে আমেরিকার তৈরি সর্বশেষ যে মডেলের বিমান আছে সেটা হচ্ছে যে F-14, তারপরেই F-15 খুবই শক্তিশালী জঙ্গি বিমান, তারপরে F-16, তারপরে F-18 হর্নেট, তারপরে F-22, তারপরে F-35। তো যাই হোক, তো F-14 যে বিমানটা, সেই বিমানটা যদিও F-16 মতো না, বা F-22 মতো না, বা F-35 মতো না, কিন্তু ইরানের একটা সুবিধা হচ্ছে যে তারা এই সমস্ত জিনিসগুলোকে যত্ন করে গুছিয়ে রাখতে পারে, এবং যেহেতু তার কাছে এই আছে, সেটাকে কার্যকর কিভাবে রাখা যায় এবং আরো বেশি কার্যকর কিভাবে করা যায় সেই চেষ্টা করেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইরান যখন আমেরিকার পাঠানো একটা ড্রোন আফগানিস্তানের বাগরাম ঘাঁটি থেকে পাঠিয়েছিল, সেই ড্রোনটা বারাক ওবামার আমলে 2012 সালের দিকে সেই ড্রোন ধরে ফেলে তার উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন নতুন অত্যন্ত উন্নত মানের ড্রোন বানিয়ে ফেলে, এবং ইরান এখন কি ড্রোন শিল্পে কতটা উন্নত সেটা তো আমরা সবাই কম বেশি জানছি। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ব্যাপারে ইরান খুবই পারদর্শী। সেক্ষেত্রে আপনার ইরানের যে বিমান তার হাতে আছে আমেরিকা থেকে পাওয়া বিপ্লবের আগে, সেগুলো তো কার্যকর আছে। সেই বিমানগুলো বিশেষ করে আপনার ইরাকের সাথে যুদ্ধের সময় ব্যবহার করেছে, এবং সেগুলো দিয়েই ইরাকের অত্যাধুনিক বিমানগুলোকে তখন কুপঘাত করেছিল। ফলে এটা প্রশিক্ষণ এবং কতটা মানে সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ইরান নিজে কিন্তু যুদ্ধ বিমান তৈরি করেছে এবং সেগুলো পরীক্ষা করেছে, এবং সেগুলোতে খুব কার্যকর বিমান, সে কথাও ইরান বলেছে। এমনকি ইরান পাইলটবিহীন যুদ্ধ বিমান তৈরি করেছে। ফ্যাক্ট হচ্ছে, আমি আপনাদেরকে বলি, রাশিয়া থেকেও বিমান পেয়েছে ইরান। MiG-29 আছে, তারপরে MiG-21 আছে সম্ভবত, তারপরে MiG-35 আছে, SU-35 যেটা মিগ না, SU-35, SU-24 বা 25 একটা বোমারু বিমান, সেগুলো আছে। সেক্ষেত্রে ইরানের কাছে কি কি আছে সেগুলো তো আর গল্প করে বেড়ানোর দরকার নেই, বা ইরানের কাউকে দেখানোর দরকার নেই। ইরান বরং এগুলোকে গোপন রেখেছে। সামরিক বিষয়গুলো তো গোপন থাকাই ভালো। তাতে সুবিধা হয় কি, শত্রু জানতে পারে না যে তার কাছে কি কি আছে। যখন সে ব্যবহার করা শুরু করে, অপ্রস্তুত হয়ে যায় শত্রু। এটা ইরানের একটা ভালো কৌশল, যে তার কাছে কি ধরনের বিমান আছে এই কথা কিন্তু ইরান সাধারণত খুব একটা বলে না। তার কাছে কি কি ধরনের বিমান আছে, কোন মডেলের বিমান আছে, তার বিমান কতটা শক্তিশালী, সংখ্যায় কত, এটা আমরা বিভিন্ন গল্প গুজব থেকে পাই। বিভিন্ন মিডিয়া বলে যে এত আছে, ইরানের হাতে এত বিমান, ইসরায়েলের হাতে এত বিমান, এই সমস্ত একটা তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করে। কিন্তু প্রকৃতপক্ষে ইরানের হাতে আসলে কত বিমান আছে এটা কেউই জানে না, কারো জানার কথা না। পাশাপাশি আমি আর একটা তথ্য দিই। 2003 সালে যখন ইরাকের উপর হামলা চালায় আমেরিকা, ব্রিটেন এবং তার কিছু মিত্র দেশ, তখন সাদ্দাম হোসেন তো খুব একদম পতনের সন্নিকটে। তা যুদ্ধের প্রথমেই 100-রও বেশি F-16 জঙ্গি বিমান, যেটা আমেরিকা ইরাককে দিয়েছিল ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, বা ইরানের বিরুদ্ধে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য, এবং ওইগুলো তো বিক্রি করালে সে ব্যাপকভাবে অর্থবিত্ত হাতিয়ে নিয়েছে ইরাক থেকে। তো ওই জঙ্গি বিমানগুলো, অর্থাৎ ইরাকের হাতে থাকা অত্যাধুনিক বিমানগুলো, F-16 বিমান সহ ভালো ভালো বিমান আপনার ইরানে আশ্রয় নিয়েছিল। কেমন? তো এই বিমানগুলো ইরাক আর কখনো ফেরত নেয়নি, ইরানও ফেরত দেয়নি। ইরান ফেরত দেবে না দুটো কারণে হতে পারে। ইরাক যখন ইরানের উপর হামলা চালিয়েছিল, তাতে
ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের বহু মানুষ মারা গেছে, সহায় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছিল, তখন অনেকগুলো শহর ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে যদিও ইরান একেবারে ইরাকের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু ইরান প্রাথমিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিপূরণ হিসেবে তো ইরাকের কাছ থেকে কিছু পায়নি। ফলে এই যুদ্ধ বিমানগুলো যদি আটকে দেয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে কিছু পাওয়া হয়, এটা একটা ব্যাপার। আর তাছাড়া আর একটা ব্যাপার আছে যে সাদ্দামের পরবর্তী ইরাক ইরানের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং ইরাকের রাষ্ট্র ক্ষমতার প্রধান স্তম্ভ কিন্তু শিয়া সম্প্রদায়। কারণ শিয়া সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী হতে হবে, সাংবিধানিকভাবে এইভাবে করা হয়েছে। তো শিয়া সম্প্রদায় যেহেতু ইরাকের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, সেক্ষেত্রে ইরানের সাথে এই যে সম্প্রদায়গত বা ধর্মীয়ভাবে অনেক বেশি ঘনিষ্ঠ এবং নৈকট্য অনুভব করে। ইরান একদম এখন মানে একেবারেই ভ্রাতৃপ্রতিম, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক। এবং আমরা জানি যে সাদ্দামের পতনের পর ইরাকে বিশেষ করে কারবালায় এবং আরবাইনে প্রচুর সংখ্যক মানুষ হয়। আরবাইনে তো মানে কোটি কোটি মানুষ হয়। তো এগুলো ইরানের মানুষ সেখানে প্রচুর পরিমাণে যায়, মানে কল্পনার বাইরে। সেক্ষেত্রে ইরাকের যে সম্পর্কটা, সেই সম্পর্কের কারণে হয়তোবা ইরাক আর ইরানের কাছে বিমানগুলো ফেরত চায়নি। যাই হোক, ইরাক থেকে যে বিমানগুলো ইরানে আশ্রয় নিয়েছিল বলে শোনা যায় বা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেই বিমান যদি ইরানের থেকে থাকে তাহলে ইরানের পাইলটরা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সে সমস্ত বিমানও ব্যবহার করতে পারবে। এবং আমি বলছি যে ইরান যেহেতু তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে তার নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য সবচেয়ে প্রধান অস্ত্র হিসেবে গড়ে তুলেছে এবং প্রধান অস্ত্র হিসেবে তার অস্ত্র ভাণ্ডারে মজুদ রেখেছে ক্ষেপণাস্ত্রকে, এবং ইদানিং বিশেষ করে কামিকাজের ড্রোনগুলোকে, সেক্ষেত্রে আগে ব্যবহার হবে আপনার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। যখন ইসরায়েল একেবারেই দুর্বল হয়ে যাবে, কে বলতে পারে বা কে নিশ্চয়তা দিতে পারে যে তখন ইরান যুদ্ধ বিমান দিয়ে ইসরায়েলকে বাকিটা ঘায়েল করবে না? এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা আশ্বস্ত হতে পারেন, ভালোও লাগতে পারে। সেটা হচ্ছে ইরান একেবারে সমস্ত বিল্ডিং ধ্বংস করে ফেলতে চায় না ইসরায়েলের। কারণ ইরান মনে করে যে ইসরায়েল থেকে একটা সময় আলটিমেটলি ইহুদিরা চলে যেতে বাধ্য হবে এবং তখন এই সমস্ত ভবন বসবাসের জন্য প্রয়োজন হবে, সেখানে বসবাস করবে ফিলিস্তিনের জনগণ, ইরানের জনগণ না, ফিলিস্তিনের জনগণ। ফিলিস্তিনের জনগণের জন্য তো কোনো ঘরবাড়ি আস্ত রাখেনি ইসরায়েলের ঘরবাড়িগুলো ফিলিস্তিনিদের জন্য প্রয়োজন হবে। সম্ভবত এটা একটা বড় কৌশল, বড় কারণ। ইসরায়েলের সমস্ত ভবন ইরান ধ্বংস করতে চায় না। যদি বিমান ব্যবহার করার প্রয়োজন হয় শেষমেশ করবে। আমি সবসময় বলি, পৃথিবীর কোনো দেশ তার সামরিক বা অস্ত্র ভাণ্ডারে যে সমস্ত অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি মজুদ গড়ে তুলেছে, সেগুলো শুধুমাত্র প্রেমের বাণী প্রচারের জন্য না, সেগুলো যুদ্ধ করার জন্য। ইরানের হাতে যে সমস্ত অস্ত্র আছে, সামরিক সরঞ্জাম আছে, বিমান আছে, ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, আরো যা কিছু আছে, সবকিছু শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আমি এক ভাই আমাদের প্রশ্ন করেছেন, মোহাম্মদ আলী আহমদ, তিনি প্রশ্ন করেছেন, ভাই আয়াতুল্লাহ খামেনি বর্তমান সিদ্ধান্তের বিষয়ে কিছু বলেন, হঠাৎ কেন সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করলেন? আমি একটু আগে বলেছি ভাই, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে দুটো কারণ হতে পারে। আমি আবারও বলছি, যারা নতুন যুক্ত হলেন তাদের জন্য এই কথাটা হয়তো গুরুত্বপূর্ণ হবে, আমি কষ্ট করে হলেও বলছি। সেটি হচ্ছে যে তিনি হয়তো ধরে নিয়ে থাকতে পারেন তাকে হত্যা করা হবে, তিনি শহীদ হয়ে যেতে পারেন। যদি শহীদ হয়ে যান তাহলে যাতে কমান্ডিং সিস্টেমে কোনো জটিলতা তৈরি না হয়
যাতে কমান্ডিং সিস্টেমে কোনো ঝামেলা তৈরি না হয়, মানে কোনো গ্যাপ সৃষ্টি না হয়, তার একটা ব্যবস্থা করার জন্য তিনি এটা করে থাকতে পারেন। আর একটা কারণ হতে পারে, আমি মনে করি যেটা, যে এই যে কমান্ডিং সিস্টেম হস্তান্তর করেছে বলে যে খবর বেরিয়েছে, ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে যে সবচেয়ে বেশি যে সম্ভাবনা সেটা হচ্ছে যে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্তের প্রশ্ন আসবে। সেই সিদ্ধান্ত হচ্ছে, ইরান যেমনটি বলেছে যে তাৎক্ষণিকভাবে শত্রুর বিরুদ্ধে একইভাবে জবাব দেওয়া হবে। তো একইভাবে যদি জবাব দেওয়ার প্রশ্ন আসে তাহলে কিন্তু ইরানের পক্ষ থেকে পরমাণু বোমা হামলা চালানোর প্রশ্ন আসে, পরমাণু বোমা বানানোর প্রশ্ন না। কারণ পরমাণু বোমা বানানো সেটা সময় সাপেক্ষ, এবং ইরানের উপরে যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান পরমাণু বোমা বানানোর মতো অবস্থায় থাকবে কিনা সেটাও তো প্রশ্ন। সেক্ষেত্রে পরমাণু বোমা হামলা করার প্রশ্ন থাকবে, বা এই রকমের ক্ষমতা আছে, এই রকম অস্ত্র ব্যবহার করার প্রশ্ন আসবে। তখন যদি রাহাবার অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা যদি বিশেষ পরিস্থিতিতে তিনি যদি শহীদ হয়ে যান তাহলে তিনি কমান্ড দিতে পারছেন না। যদি তিনি বেঁচে থাকেন কিন্তু বিশেষ পরিস্থিতিতে তিনি কমান্ড দিতে পারছে না, কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে যাতে আইআরজিসি তার মতো করে স্বতন্ত্রভাবে নিজেরাই যাতে সিদ্ধান্ত নিয়ে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন, এই কারণে তিনি এই কমান্ডিং হস্তান্তর করে থাকতে পারেন। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তো আপনারা সবাই ভালো থাকবেন। কথা আসলে অনেকক্ষণ বলা হলো, আরো অনেক বিশ্লেষণ করতে পারলে ভালো লাগতো, কিন্তু লম্বা কথা হয়েছে। যারা শুরু থেকে দেখছেন তাদের জন্য লম্বা হয়ে যাচ্ছে, আর যারা নতুন আসলেন তাদের জন্য তো মাত্র। তো যাই হোক, আমি এই ফেসবুকে তো প্রতিদিন লাইভ দিচ্ছি বা লাইভ করব ইনশাল্লাহ। আর পাশাপাশি আর একটা আমন্ত্রণ বা জানিয়ে রাখি আপনাদেরকে, বাংলাদেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলেই, প্রায় বহু সংখ্যক টেলিভিশন চ্যানেলে আমি এরই মধ্যে কথা বলেছি, নিউজে সরাসরি কানেক্ট হচ্ছি, আবার অনেক সময় টক শোতে যাচ্ছি, বাসা থেকে টক শোতে জুম লিঙ্কের মাধ্যমে কানেক্ট হচ্ছে বিভিন্নভাবে। তো সেক্ষেত্রে আপনারা আমার আইডিতে যদি একটু ফলো করেন, খেয়াল রাখেন, বা আমি যে আজকে পেজ খুললাম সেই পেজে যদি একটু খেয়াল রাখেন তাহলে আমি কোথায় কি বিষয় বিশ্লেষণ দিচ্ছি আপনারা জানতে পারবেন। তো আজকের মতো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আজকের মতো আপাতত বিদায় নিতে চাচ্ছি আজকের এই লাইভ আলোচনা থেকে। আপনারা সবাই ভালো থাকুন ইনশাল্লাহ, আর ওইগুলো ফলো করুন। আশা করছি কালকে আবারও কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য দোয়া করার দরকার, এবং আল্লাহ যেন ইরানকে বিজয়ী করেন, তার শত্রুদেরকে যেন ডিজেবল করে দেন, শত্রুরা যাতে ইরানকে ক্ষতি না করতে পারেন, সেই জন্য আমরা দোয়া করব। এক ভাই প্রশ্ন করেছেন যে রেডিও তেহরানের আশরাফ ভাইয়ের কি খবর, তিনি কেমন আছেন। এক ভাই প্রশ্ন করেছেন আমার ছেলে কেমন আছে। আমার ছেলের সাথে আমার আজকে কথা হয়নি, বাট আমার বড় ছেলের সাথে আমার ছোট ছেলে অর্থাৎ ছোট ভাই বড় ভাইকে ফোন করেছিল, সে ভালো আছে, নিরাপদে আছে, রাজধানী তেহরানের নেই, তেহরানের বাইরে আছে। আর আমাদের সহকর্মী সাবেক সহকর্মী বলবো, আমি তো এখন রেডিও তেহরানে নেই, তো আমার সাবেক সহকর্মী আশরাফুর রহমান থেকে শুরু করে ওনারা রাজধানী তেহরানে নেই, ওনাদেরকেও বাইরে সরিয়ে নেওয়া হয়েছে, তারা নিরাপদ আছেন বলে গতকালকে পর্যন্ত আমি জেনেছি। আর আজকে ইরানে একজন ডাক্তার থাকেন, তিনি তার ওয়াইফকে বলেছিলেন, তার ওয়াইফ আবার আমাকে ফোন করে জানালেন যে আমার ছেলে ভালো আছে, তার সাথে কথা হয়েছে ওই ডাক্তারের, আর ওই ডাক্তারও ভালো আছেন। তার মানে এবং আগের চেয়ে তুলনামূলক হামলা, ইসরায়েলের পক্ষ থেকে হামলা কম হচ্ছে, তাতে এখন তারা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছেন। আর এক ভাই বলছেন যে গতকালকে ভিডিওটা খুবই তথ্যবহুল ছিল। ভাই, আমি আজকে যে আলোচনা করেছি এটাও আশা করি তথ্যবহুল, বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। শুরু থেকে যদি শুনে থাকেন তাহলে দেখবেন যে, যদি শুরু থেকে শুনে না থাকেন তাহলে একটু কষ্ট করে লাইভ শেষ হওয়ার পরে শুরু থেকে শুনে দেখবেন, ভালো লাগবে আশা করছি। আর আমি চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য। আশা করছি যে আপনারা শুনবেন প্রতিদিন। আবারও বলছি যে যদি বেশ বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো
আমাকে করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।